আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মিশমিদের কবচ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, অভিক, সঙ্গীতা, রীতি, অপূর্ব, প্রশান্ত, রথিন, সঞ্জয় এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মিশমিদের কবচ। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মামার বাড়ি। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামা বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্চি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বাইরে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে বেশ অভ্যর্থনা করল। মামা প্রত্যুত্তরে বললেন, নমস্কার আশুবাবু। নমস্কার নমস্কার নমস্কার। সব ভালো তো? এই একরকম চলে যাচ্ছে। আপনাদের সব ভালো তো? ভালো আর কই, জ্বর জারি সব। ম্যালেরিয়ার সময় এখন তো বুঝতেই পাচ্ছেন। আপনার সঙ্গে এটি কে? আমার ভাগ্নে সুনীল আজই এসেছে, তাই নিয়ে এলাম সাথে। বেশ করেছেন বেশ করেছেন, আনবেনই তো। তা কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টেপার সুবিধে না পেয়ে তার কোড়ে আঙুল টিপে দিলাম। মামা বললেন, অফিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ বেশ। এবার মামার আঙুল টেপার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করার খুব একটা ইচ্ছে আমার ছিল না। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব ক্রমে শেষ হলো। আমরা বিদায় নেবার জোগাড় করছি। এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, বলছিলুম যে কাল একবার আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছে আছে, সুবিধে হবে কি? বিলক্ষণ, খুব সুবিধা হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই কিন্তু দুপুরের আহারাদি করবেন। আরে না 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 না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন খামোখা? তাহলে মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল ওই এক শর্তে। যখন এত করে বলছেন তাহলে তাই হোক। গাঙ্গুলি মশাই হেসে রাজি হলেন। পরদিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। মাছ ধরায় পল্লীগ্রামের পাকা ঘুঘু, সঙ্গে 6 গাছা ছোট বড় ছিপ, 2খানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের। টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, খাওয়ার সরঞ্জাম, আরও অনেক কিছু। মামাকে বললেন, বড়বাবু, আপনাকে বিরক্ত করতে এলাম। একটা লোককে দিয়ে যদি গোটা কত কঞ্চি কাটিয়ে দেন, ওই কেঁচোর চার লাগাতে হবে আর কি। তা এখন বসবেন না ও বেলায়? এ বেলা আর বসা হবে বলে মনে হয় না। মাছের চার লাগাতেই 1-2 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে না হয় খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। হ্যাঁ, একটু যদি সকাল সকাল আহারাদির বন্দোবস্ত করে দেন। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমি তো জানি আপনি এসেই খেতে বসার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়াটা কিছুই নয়, খুব আমি জানি। হ্যাঁ, আর ঘন্টাখানেক পরেই জায়গা করে দেবো খাওয়ার। যথা সময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাৎ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। মামা জিজ্ঞেস করলেন, কে গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? তা না হয় একটুখানি। ওইসব তো আর খেতে পাই না, একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই তো, বৌমা থাকেন বিদেশে আমার ছেলের কাছে, কে আর ওসব করে দেবে? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন নাকি? হ্যাঁ, একাই তো। ছেলে কলকাতায় চাকরি করে। আমার ওসব শহরে টহরে থাকা পোষায় না মশাই। আর তাছাড়া কিছু নগদি লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার ওপরে। টাকায় 2 আনা মাসে সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই।
লোকে প্রায়ই আসা যাওয়া করছে টাকা দিতে নিতে। হ্যাঁ। গাঙ্গুলি মশাই এই কথাগুলো যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন। আমি পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তি দেখা দিল। টাকা কড়ির কথা এভাবে লোকজনের কাছে বলে লাভ কি? শোভনতা ও রুচির কথা যদি বাদও দিই, খুব একটা নিরাপদও নয়। তবে গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। তিনি থাকেন খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই। খাওয়া দাওয়ার বিষয়েও কোনো ঝঞ্ঝাট নেই তার। সব মিলিয়ে দুটো বড় এবং গোটা 4-5 ছোট মাছ ধরলেন তিনি। আমার মামাকে অর্ধেক দিতে চাইলেন, কিন্তু মামা নিলেন না। বললেন, কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরতে এসেছেন, এটা কি তার খাজনা নাকি? গাঙ্গুলি মশাই জিভ কেটে বললেন, আরে রামো রামো রামো, আর তাই বলে কি বলছি, রাখুন না, অন্তত গোটা 2 রাখুন। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, তা নিতে পারবো না। ও নেওয়ার নিয়ম আমাদের নেই। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। যাবার সময় আমায় বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও এখন। হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। আমিও সম্মতি জানিয়ে মাথা নাড়লাম। কিন্তু কে জানতো যে তার বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই আবার যেতে হবে, এবং সেটা সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। তিনি চলে গেলে আমি মামাকে বললাম, আচ্ছা আপনি মাছ নিলেন না কেন? উনি কিন্তু খুব কষ্ট পেলেন। তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন। উনি বড় কৃপণ। হ্যাঁ, ওই আর কি। তা কি করে বুঝলে? বিশেষ কিছু নয়, ওই বউ ছেলে কলকাতায় থাকে বললেন, আর উনি থাকেন দেশের বাড়িতে। তা একটা চাকর কিংবা রাঁধুনিও রাখেননি। হাত পুড়িয়ে এই বয়সে নিজেই রেঁধে খান, সেটাও স্বীকার করলেন। অথচ হাতে বেশ 2 পয়সা আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব ওনার, এবং আমার ধারণা একটু বাড়িয়েও বলেন। ঠিক ধরেছ, ঠিক ধরেছ। মাছ নিয়ে নি তার আর একটা কারণ, উনি মাছ নিয়ে গেলে সব জায়গায় সে গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমি কি ইতর, পুকুরে মাছ ধরেছে বলে ওর কাছ থেকে মাছ নিচ্ছি। না না মামা, এটা আপনার ভুল। এই কথা লোকজন কেন ভাবতে যাবে? মোটের উপর আমি ওটা পছন্দ করি না। উনি একটা বড় ভুল করেন মামা। ওরকম চারিদিকে টাকার কথা বলে বেড়ান কেন? ওটা ওনার স্বভাব, সর্বত্রই ওই করবেন। যেখানে বসবেন সেখানেই টাকার গল্প করেও আসছেন বহুদিন। আসলে দেখাতে চান হাতে 2 পয়সা আছে ওনার। আমার মনে হয় ও স্বভাবটা খুব একটা ভালো নয়, বিশেষ করে এইসব পাড়া গাঁয়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না। তুমি ওনাকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। সেদিন বিকেলে ট্রেনে কলকাতা চলে এলাম। আমার ওপরওয়ালা নিবারণবাবু লিখেছেন খুব শিগগিরই আমায় একবার এলাহাবাদ যেতে হবে, বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি অন্য একটা কাজে 2 দিনের জন্য পাটনা চলে গেছেন। আমার এলাহাবাদ যাওয়ার খরচের টাকা এবং একখানা চিঠি রেখে গেছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। ড্রয়ারের চাবি আমার কাছে থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়লাম। বিশেষ কোনো গুরুতর কাজ নয়। এলাহাবাদ গভর্নমেন্টের থাম ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে কয়েকটা দাগি অপরাধীর বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার সময় লাগলো মাত্র 1 দিন। তবু 8-10 দিন রয়ে গেলাম। সেদিন সকালে হঠাৎ মিস্টার সোমের একটা টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য সেদিনই আমায় কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে আর দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাকই হয়ে গেলাম, কারণ এই রকম উনি কখনোই আসেন না। আমায় বললেন, সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমার সেখানে যাবার জন্য। মামার বাড়ির কারো অসুখ? সবাই ভালো আছে তো? না, সেসব কিছু নয় বলেই মনে হলো। টেলিগ্রামের মধ্যে কারোর অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি। তুমি এলাহাবাদ গেছো, আজই তোমার ফেরার তারিখ, তাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মিস্টার সোম
আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত এবং বারবার বলে দিলেন, শোনো, কোনো গুরুতর ঘটনা থাকলে খবর দিও। মামার বাড়িতে পা দিতেই বড় মামা বললেন, যাক, বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামা, সবাই ভালো তো? এখানকার কোনো ব্যাপার নয়। শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে এক্ষুনি যেতে হবে। গাঙ্গুলি মশাই? এই যিনি সেদিন মাছ ধরে নিয়ে গেলেন? হ্যাঁ, চল একবার সেখানে। শিগগিরই স্নানাহার করে নে, সারাদিন হয়তো সেখানেই কাটবে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছলাম। ছোট্ট একটা গ্রাম। কখনো যেখানে কারো একটা ঘটি পর্যন্ত চুরি হয়নি, সেখানে খুন হয়ে গেছে। সুতরাং গ্রামের লোক দস্তুর মতো ভয় পেয়ে আছে। গ্রামের মাঝামাঝি বারোয়ারি পুজো মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা যে এখানে এর পূর্বে অনেকবারই এসেছেন এই ঘটনার উপলক্ষে, তা মোটামুটি সকলের কথাবার্তাতেই বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞেস করল না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালো না, কারণ কেউই জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়া গাঁয়ে ওনার নাম কেউ শোনেইনি, আমাকে সেখানে দেখে চিনবে কে? মামা জিজ্ঞেস করলেন, লাশ নিয়ে গেছে? ওরা জানালো আজ সকালে লাশ নিয়ে গেছে, পুলিশ এসেছিল। আমি ওদের জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যাপারটা ঘটল কিভাবে? আজ হলো গিয়ে শনিবার, তিনি খুন হয়েছেন কবে? আমার প্রশ্নের উত্তরে গ্রামের লোকেরা যা বলল, তাতে মনে হলো সে কথা কেউ ঠিক করে জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও তারা এই রকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে বললাম, আপনার কি মনে হয়? আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? তুমি সব ব্যাপার শুনে নাও, চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে, তবে বুঝবো মিস্টার সোমের কাছে তোমার শিক্ষানবিশি করতে দিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না যে তুমি এই কাজ করো, সেটা তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও আছে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গেছে, সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর দাহ কার্য করে ফিরবে। লাশটা দেখতে পেলে বড্ড সুবিধে হতো মামা, সেটা তো আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটা তোমার পরীক্ষা। এতে যদি তুমি পাশ করো তবে বুঝবো তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আর আমি ওখানে রাখবো না। হে আমার এক কথা। আমি গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটায় গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, অন্যদিকে একটা বাড়ি। গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনও মহকুমা থেকে ফেরেনি, তবে একজন প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি নাকি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গাঙ্গুলি মশাইকে শেষ দেখেছিলেন কবে? বুধবার। কখন? ওই বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল, উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? ও সুদের পয়সা। ও মাসে আমি ওনার কাছে 2 টাকা ধার নিয়েছিলাম কি না। আপনার পর আর কেউ দেখেছিলেন? ভদ্রমহিলা গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম গায়ে যে বাড়িটা, সেই দিকে আঙুল দেখিয়ে বললেন, ও বাড়ির রায় পিসি আমার পরও হয়তো তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায় পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমাকে আশীর্বাদ করে একখানা পিঁড়ি বের করে দিয়ে বললেন, এসো বাবা, বসো বসো। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি একাই থাকেন নাকি এ বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো কেউ নেই, জামাই আছে, সে দেখাশুনো করে। ও, তার জামাই এখানেই থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এইখান থেকে 4 ক্রোশ দূর সাধুয়াটি গাঁয়ে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবারে কখন দেখেন? তা রাত্রিরে যখন হাট থেকে ফিরল, তখন আমি ওই বাইরের রোয়াকে বসে জব করছিলাম।
তারপর আর চোখে না দেখলেও তার গলার আওয়াজটা শুনেছি। তাও প্রায় ওই রাত 10টা পর্যন্ত। ও রান্নাঘরে রাঁধছিল বোধহয়, আলো জ্বলছিল। আমি যখন শুতে যাই তখনও পর্যন্ত আলো জ্বলতে দেখেছি বাবা। 10টা কত? তা কি বাবা জানি, আমরা পাড়া গাঁয়ের লোক বাবা, গড়ি তো নেই বাড়িতে। তবে তখন ওই ফরিদপুরের গাড়িটা চলে গেছে। আমরা শব্দ টব্দ শুনেই বুঝি কখন গাড়ি এলো আর কখন গেল। আচ্ছা, গাঙ্গুলি মশাই তো একাই থাকতেন, তো অত রাত পর্যন্ত রান্না করছিলেন, মানে এত কিসের রান্না? সেদিন মাংস এনেছিল হাট থেকে। মাংস সেদ্ধ হতে বোধহয় দেরি টেরি হচ্ছিল আর কি। আপনি কি করে জানলেন? আমরা তো পরে জেনেছিলাম বাবা। হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে ওই মাংস কিনছিল তারাই বলেছিল পরে। তাছাড়া যখন ওই রান্নাঘরটা খোলা হলো, বাবা গো! বৃদ্ধা যেন সে দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বন্ধ করলেন। সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের যে প্রৌঢ়া আত্মীয়াটি ছিলেন তিনিও বললেন, ও বাবা, সে রান্নাঘরের কথা মনে হলে এখন আমার গা গুলোয়। কেন, রান্নাঘরে কি ছিল? তালাটার চারিদিকে বাদ চড়ানো, মাংসের ছিবড়ে হাড় এদিক ওদিক ছড়ানো। বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে। ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। সে খেতে বসেছিল বোধহয়, আর তার খাওয়া শেষ হওয়ার আগেই যারা তাকে খুন করেছে তারা বোধহয় এসে পড়েছিল। হ্যাঁ বাবা, এ সবাই দেখেছে, পুলিশও এসে রান্নাঘর দেখে গেছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগেই খুনিরা এসে তার উপরে হামলে পড়ে। আচ্ছা বেশ, এ তো গেল বুধবার রাতের ব্যাপার। হাট তো সেই দিনেই ছিল। হ্যাঁ বাবা, তারপর দিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের বাইরে থেকে তালা চাবি লাগানো। প্রথমে সকলেই ভাবলাম সে কোথাও গেছে, ফিরে এসে রান্না বান্না করবে। কিন্তু যখন বিকেল হয়ে গেল তবুও ফিরল না। তখন আমরা ভাবলাম সে তার ছেলের কাছে কলকাতায় গেছে হয়তো। তারপর বৃহস্পতিবার সারা দিন গেল, শুক্রবার সকাল গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্যে কিসের যেন দুর্গন্ধ বেরুতে লাগলো। তাও সবাই ভাবলো ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের ভিতর রেখে গেছিলেন, তাই পচে অমন গন্ধ বেরুচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবার আমি গিয়ে গ্রামের ভদ্রলোকেদের কাছে সব বললাম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে একদিন গায়ে দেখা যায়নি। তখন সকলেই এলো। গন্ধ তখন খুব বেড়েছে, পচা তালের গন্ধ বলে আর মনে হচ্ছে না। কি করলেন আপনারা? সকলে জানলা খোলার চেষ্টা করলো, কিন্তু জানলা ভেতর থেকে সব বন্ধ। দোর ভাঙাই সাব্যস্ত হলো, কিন্তু পরের ঘরের দোর ভেঙে ঢোকা তো ঠিক নয়। এরপর তা নিয়ে যদি কোনো কথা ওঠে তখন চৌকিদার দপাদার ডেকে এনে তাদের সামনে দোরটা ভাঙা হলো। হ্যাঁ, ভেঙে কি দেখা গেল? দেখা গেল সে
সে ঘরের মধ্যে মরে পড়ে আছে বাবা, মাথায় ভারী জিনিস দিয়ে আঘাতের দাগ, মেঝে খুঁড়ে স্তূপ করে মাটি বার করা, ঘরে বাক্স পেটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ও ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনারা জানেন? না বাবা, আমরা আর কিচ্ছু জানি নে। আচ্ছা, রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন আপনি? রাত্রিরে? মানে ওই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে? না, রাত্রিরে আমি যখন শুতে যাই তখন ওর রান্নাঘরের আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত উনি কোনোদিনও রান্নাঘরে থাকেন না, সকাল রাত্রিরে খেয়ে শুয়ে পড়েন আর কি। বিশেষ করে সেদিন গেছে ঘোর অন্ধকার, মানে অমাবস্যার রাত্রির, তার উপর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছিল সন্ধ্যে থেকেই। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না। হ্যাঁ বাবা, যখন এত জিজ্ঞেস করছো তখন একটা কথা আমার মনে হচ্ছে এখন। কি কথা? ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে এনে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিত। রোজ রোজ ওর গলায় একটা ডাক শোনা যেত। সেদিন কিন্তু আমি সে ডাক শুনিনি বাবা। সে আপনি হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। না বাবা, বুড়ো মানুষ ঘুম কি সহজে আসে? চুপ করে বিছানায় শুয়ে থাকি। সেদিন আর ওই কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ আমার কানেই যায়নি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। সেদিনই গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা হলো। সে তার পিতার দাহকার্য করে ফিরে এসেছে কাছা গলায়। আমি তাকে আড়ালে ডেকে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকম সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিল। আমি জিজ্ঞেস করলাম, কারো ওপর সন্দেহ হয় আপনার? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এসব কথা বলেছেন। তাদের মধ্যে কে কাজ করলো কি করে বলি বলুন তো? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল আপনি জানেন? না, বাবা কখনো আমাদের বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম। ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক, ব্যাংক পুছতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই, আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকা সব টাকাই তো মেঝেতে পোতা ছিল না। বাবা টাকা ধার দিতেন কি না, কিছু টাকা লোকজনকে ধার দেওয়াও ছিল। কত টাকা আন্দাজ করতে পারেন? সেদিক থেকেও মজা শুনুন। বাবার খাতাপত্র সব ওই সঙ্গে চুরি হয়ে গেছে। খাতা না দেখলে বলা যাবে না কত টাকা ধার দেওয়া হয়েছিল। খাতাপত্র নিজেই লিখতেন? আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। ও, কাকে কাকে দিয়ে লেখাতেন কিছু জানেন? বেশিরভাগ লেখাতেন সদগোপ বাড়ির ননী ঘোষকে দিয়ে। সে জমিদারের সেরেস্তায় কাজ করে, তার হাতের লেখাও ভালো। বাবার কথা সে খুব শুনত। তাই ননী ঘোষের বয়স কত? এই ধরুন 30-32 হবে। লোক কেমন? মানে তার উপরে কি সন্দেহ টন্দেহ কিছু হয় আপনার? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না। যখন যাকে পেতেন তখন তাকে ধরেই লিখিয়ে নিতেন। স্কুলের একটা ছেলে আছে গণেশ, ওই মুখুজ্জে বাড়িতে পড়ে, তাকেও দেখি একদিন ডেকে এনেছেন। শুধু ননী ঘোষের উপর সন্দেহ কি করে করি বলুন? আর কাউকে দেখেছেন? আর সেরকম কাউকে মনে পড়ছে না। আচ্ছা, আপনি হিসেবের খাতা দেখলে বলতে পারবেন কোনটা কার হাতের লেখা? ননির হাতের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনেরা তো সে খাতা নিয়ে গেছে।
কাকে বেশি টাকা ধার দেওয়া ছিল কিছু জানেন? না না, বাবা কাউকে বেশি টাকা দিতেন না। 10, 5, 20 বড় জোর, 30-এর বেশি টাকা একজনকেও তিনি দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়িতে সেবেলা খাওয়া দাওয়া সারলাম। একটা বড় চত্বর, তার চারধারে নারকেল গাছের সারি, এছাড়া জামরুল গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ, বেশ ছায়া ভরা একটা উপবন যেন। ডিটেকটিভগিরি করে হয়তো ভবিষ্যতে খাবো, তাহা বলে প্রকৃতির শোভা যখন মন হরণ করে, এইরকম একটা মেঘমেদুর বর্ষার দিনে গাছপালার শ্যাম শোভা উপভোগ করতে ছাড়ি কেন? চত্বরের একপাশে নির্জন একটা গাছের তলায় এসে বসলাম। বসে বসে ভাবতে লাগলাম কি করা যায় এখন। মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। আমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু মিস্টার সোমের কাছে যতগুলো প্রণালী শিখেছি খুনের কিনারা করার, সবগুলোই পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী। এখানে তার কোনোটা খাটবে বলে মনে হয় না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গেছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক একই জিনিস। তাছাড়া খুন হবার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে যে তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গেছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই না ফেলেছে। তারা তো আর জানে না একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ তারা করেছে। আর একটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত দাহ হয়ে গেছে। সব শেষ, একবার চোখের দেখা পর্যন্ত দেখতে পাইনি। অস্ত্রাঘাতের চিহ্নটিহ্নগুলো যদি দেখা যেত তাহলেও না হয় একটা ধারণা করা যেত। এ যেন একেবারে অন্ধকারে ঢিল ছোঁড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে একখানা চিঠি লিখব, তার পরামর্শ চাইব। এমন অবস্থায় পড়লে তিনি নিজে ঠিক কি করতেন, কিন্তু তা করা উচিত নয়। মামা যখন বলেছেন এটা আমারই পরীক্ষা, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে কিচ্ছুটি জিজ্ঞেস করে না, আমায়ও তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি তবে মামা বলেছেন আমাকে এ লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন, নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকাতে শেখাবেন, বা কোনো বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি এইসব শেখাবেন। তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষাটা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরও অনেক কথা ভাবলাম। হিসেবের খাতা যে লিখত সে নিশ্চয়ই জানত ঘরে কত টাকা মজুত আছে আর বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। তবে এই বিষয়েও একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গল্প মুখে মুখে বলে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোকই হয়তো জানত। হঠাৎ আমার মনে একটা কথা এলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞেস করি সেটাই বুঝে উঠতে পারলাম না। ভাবলাম ননী ঘোষের সঙ্গে একবার দেখা করি, তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। অবশ্য সে নাও বলতে পারে, তবুও একবার জিজ্ঞেস করতে দোষ কি। ননী ঘোষ বাড়িতেই ছিল। আমায় অবশ্য সে চেনে না। সে জিজ্ঞেস করল, কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে ননী। ঠিক ঠিক উত্তর দাও, মিথ্যে বললে কিন্তু বিপদে পড়ে যাবে। ননী ঘোষের মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে, বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। এবার সে বলল, বাবু যা জিজ্ঞেস করেন করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখতে তুমি? তা আমিও লিখেছি 2-1 দিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কিনা? আগে তা লিখতাম। কতদিন লিখেছ? মিথ্যে বললেই কিন্তু ধরা পড়ে যাবে। একদম ঠিক ঠিক বলো। প্রায় লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখত? ওই যে
স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও, তার বয়স কত? 15-16 হবে। আর কে লিখত? আর সরফরাজ তরফদার লিখত। সরফরাজ তরফদারের বয়স কত? কি করে? সে এখন মারা গেছে। ও বাদ দাও, কতদিন মারা গেছে? 2 বছর হবে। ও, একটা কথা বলো তো, গাঙ্গুলি মশাইয়ের কত টাকা বাইরে ছিল? প্রায় 2000 টাকা। মিথ্যে কথা বলো না, খাতা কিন্তু পুলিশের হাতে আছে। মিথ্যে কথা বললেই মারা যাবে। না বাবু, মিথ্যে বলিনি, 2000 হবে। ঘরে মজুদ কত ছিল? তা জানি না। আবার বাজে কথা, ঠিক করে বলো। বাবু, আমায় মেরেই ফেলুন আর যাই করুন, মজুদ টাকা কতটা আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমার সে টাকা দেখায়নি তো, খাতায় মজুদ তহবিল লেখা থাকতো না। একটা আন্দাজ তো আছে। আন্দাজ কত ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ আর 700-800 টাকা মতো হবে। কি করে আন্দাজ করলে? ওনার মুখের কথা থেকে সেরকমই আন্দাজ হতো বাবু। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। 2 মাসের মধ্যে আমি খাতা লিখিনি, আপনার পায়ে হাত দিয়ে বলছি। তাছাড়া খাতা বেরোলে আপনি তো হাতের লেখা দেখেই বুঝবেন বাবু। আচ্ছা, কোনো মোটা টাকা কি তার মরণের আগে কোনো খাতকে শোধ করেছিল বলে তোমার মনে হয়? না বাবু, ঊর্ধ্ব সংখ্যা 30 টাকার বেশি তিনি কাউকে ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে 200-100 টাকা কাউকে তিনি কখনো দেননি। সে না হয় হলো, কিন্তু এমনও তো হতে পারে যে 5 জন খাতক একসাথে 30 টাকা করে শোধ দিয়ে গেল একদিনে, মোট 150 টাকা। তা হতে পারে বাবু, কিন্তু তা সম্ভব নয়। একদিনে 5 জন খাতকে টাকা শোধ দেবে না। আর একটা কথা বাবু, চাষি খাতক সব, ভাদ্র মাসে ধান হবার সময় নয়। এখন যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা মনে হয় না। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধার নেয় ধান পাট বোনার সময় চৈত্র-বৈশাখ মাসে। এ সময় লেনদেন বন্ধ থাকে। ননী ঘোষের কাছে কোনো কিছুরই সন্ধান পেলাম না, কিন্তু আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। হয় ননী ঘোষ সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সবসময় বলেন, বাইরের চেহারা বা কথাবার্তা দ্বারা কখনো মানুষের আসল রূপ জানার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারা লোকের মধ্যে অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুস্থি ভদ্রবেশী লোকের মধ্যে সমাজের কণ্টকস্বরূপ দানব প্রকৃতির বদমাইশু বাস করে। এই যে আমি কতবার দেখেছি। ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে মাত্র একখানা খড়ের ঘর, তার সঙ্গে লাগোয়া একটা ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজাটা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়। এসবই আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে ঘুরে ঘুরে দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম, আপনার পিতার হত্যাকারীকে যদি খুঁজে বের করতে পারি আপনি খুশি হবেন? খুশি কি বলছেন? আমি আপনাকে 500 টাকা দেব। টাকা পয়সা কিছু লাগবে না, আপনি শুধু আমায় সাহায্য করুন। বর্তমানে আর কাউকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, নিশ্চয়ই করব। বলুন কি করতে হবে? আপাতত আমার সঙ্গে আসুন, তারপর যখন যা করতে হবে বলবো। এখন চলুন তো, ওই আপনাদের বাড়ির পেছন দিকটা একবার দেখি। বড্ড জঙ্গল যে, ওদিকে যাবেন? জঙ্গল দেখলে তো আমাদের চলবে না শ্রীগোপালবাবু, চলুন। বাড়ির পেছনে সত্যিই ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বুনো গাছের ভিড়, পাড়া গায়ে যেমন হয়ে থাকে আর কি। বিশেষ করে এই শ্যামপুরে জঙ্গল একটু বেশি। বড় বড় ভিটে লোকশূন্য এবং জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বহুকাল। ম্যালেরিয়ার উৎপাতে একবার দেশ উজাড় হয়ে গিয়েছিল বছর 20-30 আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে, জল বোর্ডের অনুগ্রহে ম্যালেরিয়াও অনেক কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। এই বর্ষাকালে জঙ্গলের মধ্যে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেক স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিন পূর্বের ঘটনা। পায়ের চিহ্ন টিহ্ন যদি কোথাও কিছু থাকে তো এখানেই থাকা সম্ভব, কিন্তু জায়গাটা দেখে খুব হতাশ হলাম। জমিটা মুথো ঘাসে ঢাকা। বর্ষায় সে ঘাস বেড়ে হাতখানেক লম্বা হয়েছে, তার উপর পায়ের দাগ থাকা অসম্ভব ব্যাপার। আমার মনে হলো খুনির রাত্রেই ঠিক এই পথ ধরেই এসেছিল। সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে, সে পথে কখনোই আসতে সাহস করবে না। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিসই চোখে পড়ল না। কেবল
এক জায়গায় একটা শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই ডালটা ভেঙে দাঁতন কে করেছিল, আপনি? না, আমি এ জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? সেজন্যই তো জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? ভালো করে চেয়ে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলো শেওড়া ডালের মধ্যে মাত্র একটা ডাল ভাঙা। মানুষের হাতেই যে ভাঙা সে তো বেশ বোঝাই যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ ছাড়া অন্য কি উদ্দেশ্যে এমনভাবে কেউ একটা ডাল ভাঙবে? আপনার দেখার চোখ অদ্ভুত, আমার তো মশাই চোখেই পড়তো না। দেখে একটা জিনিস বলুন তো, কতদিন আগে এই ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগেই হবে। আহা, খুব বেশি দিন আগে নয়। মোচড়ানো অংশের গোড়াটা দেখে যা মনে হচ্ছে 6-7 দিন আগে। অবশ্য এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়, ওই অংশের সেলুলোজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করলে ধরা পড়ে যাবে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। একটা দা আনুন তো। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথার কারণ কি সেটা সে বুঝতে পারছে না। সে পেছন ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বলল, এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা ফুল এবং ফুলটার নিচে একটা শেয়ালের মতো জানোয়ার। শ্রীগোপাল জিজ্ঞেস করল, আচ্ছা এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস হতে পারে এটা, কোনো রকম আন্দাজও করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাওয়ার আগে অবশ্য শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এসেছিলাম। পরদিন থানায় গিয়ে দারোগাবাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন। আমি বললাম, আচ্ছা আপনি এ সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বের করা ডিটেকটিভ ভিন্ন সম্ভব নয় এক্ষেত্রে। আমার কিন্তু ননী ঘোষকে সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা খুব একটা সহজ কাজ হবে না মশাই। ওকে চালান দিয়ে দিন না, ভয় খেয়ে যাক একটু। খুনের রাত্রে ও অনুপস্থিত ছিল। কোথায় ছিল তার কোনো সন্তোষজনক প্রমাণও দিতে পারেনি। সেদিক থেকে চালান দেওয়াই যায়। আপনিও কি সেই পরামর্শই দিচ্ছেন? দিলে ভালো হয়। অবশ্য এর মধ্যে আর একটা উদ্দেশ্য আছে, বুঝেছেন নিশ্চয়ই। আরে এতদিন পুলিশে চাকরি করছি সেটা আর বুঝবো না মশাই। ওকে চালান দিলে সত্যিকারের হত্যাকারী কিছুটা অসতর্ক হয়ে পড়বে এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে, এই তো? ঠিক তাই। যদিও ননী ঘোষকেও আমি বেশ সন্দেহই করি। লোকটা ধূর্ত প্রকৃতির। হ্যাঁ, দেখি কাল রাত্রে আমি লোকজন নিয়ে গ্রামে একবার যাব। সম্ভব হলে ননীকে কালই চালান করে দেবো। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের সেখানে উপস্থিত থাকা দরকার। ও দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতার একখানা পাতা সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে। একবার এই পাতাখানা দেখুন তো। একখানা কাগজের পাতা নিয়ে দারোগাবাবু আমার হাতে দিলেন। আমি হাতে নিয়ে বললাম, এ তো ননীর হাতের লেখা নয়, গণেশেরও হাতের লেখা এটা নয়, সরফরাজ তরফদারেরও নয়, কারণ সে মারা যাওয়ার পরে লেখা। তারিখটা দেখুন। তবে খুনের অনেক দিন আগে এ লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে। ব্যাপারটা ক্রমশই জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে দেখাই, দাঁড়ান। হ্যাঁ, দারোগাবাবুর হাতে কাঠের পাতটা দিয়ে বললাম, এই জিনিসটা একবার দেখুন তো। তিনি সেটা হাতে নিয়ে বললেন, এটা আবার কি? কি জিনিস তা তো ঠিক বলতে পারবো না, তবে ওই গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন, বলে শেওড়া ডালের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, এ তো একটা শুকনো গাছের ডাল মশাই। ওখানেই তো একটা মস্ত সন্ধান দিয়েছে মশাই। যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে আর দেরি নেই দেখে সরে পড়েছে।
এবং যাওয়ার সময় অভ্যেসের বশে শ্যাওড়া ডালে দাঁতন করেছে। এতে কি হবে? আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠির সূত্র ধরে আসামিকে ধরেছিলেন। বেশ বেশ, আপনি ওই ধরুন, দাঁতন কাঠি থেকেই ধরুন, আমার আর আপত্তি কি মশাই। দেখুন, যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম তবে এটাকে এতদিন সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতাম না। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর নিশ্চয়ই সম্বন্ধ আছে, এটা আমার বিশ্বাস। কীরকম? যে এই দাঁতন কাঠি ভেঙেছে, এই কাঠের পাতখানাও তার বা তাদের দলের লোকেরই। কিন্তু ওই পাতের মতো জিনিসটা কি? সে কথা না হয় পরে বলবো। তবে আর একটা সন্ধানও কিন্তু দিয়েছে এই দাঁতন কাঠিটা। দোষীর বা দোষীর দলের কারও দাঁতন করার অভ্যেস আছে। যাদের দাঁতন করার প্রতিদিনের অভ্যেস নেই, সে এই রকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না, এবং সম্ভবত সে পল্লী গ্রামবাসী বাঙালি। হিন্দুস্তানিরাও দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শ্যাওড়া ডালের দাঁতন করতে জানে না, তারা নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে। কাজেই এই লোকটা যে বাঙালি এ বিষয়ে কোনো ভুল নেই। সেদিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, আচ্ছা এটা কি বলে আপনার মনে হয় বলুন তো? তিনি জিনিসটা দেখে আমাকে জিজ্ঞেস করলেন, এটা তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, মাফ করবেন। এটা আসামে মিসপি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। দেখবে, আমার কাছে আছে। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটা প্রাইভেট মিউজিয়ামের মতো আছে। তিনি তাঁর সংগৃহীত দ্রব্যগুলির মধ্যে থেকে সেই রকমই একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আমি দেখে নিয়ে বললাম, আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, সেই ফুল আর শেয়াল। ওটা ফুল নয়, নক্ষত্র, দেবতার প্রতীক। আর নিচে উপাসনাকারী মানুষের প্রতীক হচ্ছে পশু। কোন দেশের জিনিস বললেন এটা? নাগা পর্বতে নানা স্থানে কবচ প্রচলিত, বিশেষ করে ডিব্রু সদিয়া অঞ্চলে। আমি তার হাত থেকে আমার পাতটা নিয়ে তারপর বললাম, আচ্ছা এই শ্যাওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হয়? ভালো করে দেখে বলতে হবে, বসো। সেটা নিয়ে তিনি ঘরের মধ্যে ঢুকে একটু পরে আবার ফিরে এলেন। বললেন, এটা 8-9 দিন আগে ভাঙা, বুঝলে? আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাসায়। ক্রমশ আমার মনে একটা বিশ্বাস দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বের করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের ওপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। তবে ননী ঘোষকে কিন্তু আমি এখনও রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখেই ননীর মুখ একেবারে শুকিয়ে গেল। তাকে বললাম, শোনো ননী, তোমাকে আবার জ্বালাতে এলাম, কতগুলো কথা জিজ্ঞেস করার আছে। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাত্রে তুমি কোথায় ছিলে? ননীর মুখ বিবর্ণ হয়ে গেল। আগে কোথায় ছিলে বলো? বাড়ি ছিলে না? আগে না, সামটায় শ্বশুরবাড়ি যেতে যেতে সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন? রাত হয়ে গেল দেখে ওখানে আশ্রয় নিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না। তা দেবনাথপুরে খেয়াঘাট পার হওনি? হ্যাঁ বাবু, পার হয়েছিলাম। অনেক লোক একসঙ্গেই পার হয়েছিলাম। আমায় তো আর পাটনি আলাদা করে চিনে রাখেনি বাবু। বাড়ি ফিরেছিলে কবে? শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই যে খুন হয়েছেন কার মুখে শুনলে? আগে গায়ে ঢুকেই মাঠে কাপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে নামটা বলো। আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? ঠিক তো মনে নেই। যদি হিরু না হয়? ননীর কথায় আমার সন্দেহ আরো বেশি হলো। সে রাত্রে ও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরও জানলাম ননী সম্প্রতি কলকাতায় গিয়েছিল। আজ 2 দিন হলো ফিরেছে। ননীকে অবশ্য জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ঘটাচ্ছে তলে তলে, কিন্তু ব্যাপারটা ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিল গ্রামের মহিন শ্যাকরাকে সে ডেকে এনেছে।
আমার সঙ্গে দেখা করাতে চায়। বিশেষ কাজ আছে। মহিন স্যাকরার বয়স প্রায় 50-এর ওপর। নিতান্তই ভালো মানুষ, গ্রাম্য স্যাকরা। ঘোর প্যাঁচ বিশেষ জানে না বলেই মনে হলো। শ্রীগোপালকে জিজ্ঞেস করলাম, একে কেন এনেছো? এ কি বলছে একবার শুনুন। বাবু, ননি ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করিয়ে নিয়েছে এই 3-4 দিন আগে। ও, দাম কত? 27 টাকা করে ভরি, হিসেব করুন। টাকা নগদে দিয়েছিল? হ্যাঁ বাবু। সে টাকা আছে তোমার কাছে? নোট না নগদ? নগদ। টাকা নেই বাবু, তাই নিয়ে মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গয়না 2-1টা গড়ি আর কি। 2-1টা টাকাও নেই? আগে না বাবু। তোমার মহাজনের কাছে আছে? আগে বাবু, ওই রানাঘাটের শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে দিনে, আমার সে টাকা কি তারা বসিয়ে রেখেছে? শীতল পোদ্দার নাম? আমার সঙ্গে তুমি আজই রানাঘাট চলো তো। বেলা 3টে ট্রেনে মহিন স্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে গিয়ে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে পোদ্দার মশাই ভাবলেন হয়তো একজন বড় খরিদ্দারকে এনেছে মহিন। মহা সমাদর করে বসালেন আমাদের। কিন্তু তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথাটা পারলাম। আচ্ছা, সেদিন এই মহিন আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি? পোদ্দার মশাইয়ের মুখ বিবর্ণ হয়ে উঠল। ভাবলেন এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। তিনি বললেন, হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদে দিয়েছিল? তা দিয়েছিল। সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গেছে? আমি ওনাকে ভয় দেখানোর জন্য বললাম, ঠিক করে বলুন, টাকা যদি থাকে আনিয়ে দিন, আপনার কোনো ভয় নেই। চুরির ব্যাপার নয়, মহিনেরও কোনো দোষ নেই। কাজেই আপনাকেও কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না। কেবল কোর্টে হয়তো সাক্ষী দিতে যেতে হতে পারে। টাকা থাকলে বের করুন। আগে হ্যাঁ পোদ্দার মশাই, আমাদের কোনো ভয় নেই। বাবু বলেছেন, টাকা যদি থাকে দেখান না বাবুকে। কিন্তু বাবু একটা কথা, টাকা তো সবই সমান, টাকার গায়ে কি নাম লেখা আছে? সে ব্যাপারে আপনার ভেবে কাজ নেই। নাম লেখা থাক বা না থাক, টাকা থাকলে আপনি বের করুন। শীতল পোদ্দার টাকা বের করে নিয়ে এলেন একটা থলির মধ্যে থেকে। বললেন, সেদিনকার তহবিল আলাদা করা ছিল। সোনা বিক্রির তহবিল আমাদের আলাদাই থাকে বাবু, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে যেতে হয়। টাকা হাতে নিয়ে দেখার আগেই শীতল পোদ্দার একটা কথা বললেন, যা আমার কাছে বেশ আশ্চর্য মনে হলো। তিনি বললেন, বাবু, এগুলো পুরনো টাকা, পোতা টোতা ছিল বলে মনে হয়, এ চুরির টাকা নয়। আমি প্রায় চমকে উঠলাম ওনার কথা শুনে। মহিন স্যাকরার মুখ দেখি বিবর্ণ হয়ে উঠেছে। আমি বললাম, আপনি কি করে জানলেন এটা পুরনো টাকা? আপনিও হাতে নিয়ে দেখুন। পুরনো কলঙ্ক ধরা রূপো দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এ নিয়েই যখন কারবার করছি। কতদিনের পুরনো? 20-25 বছরের হবে বাবু। টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম। 20 বছরের পরের কোনো সালের অঙ্ক টাকার গায়ে লেখা নেই। বললাম, মাটিতে পোঁতা টাকা বলে মনে হচ্ছে কি? নিশ্চয়ই বাবু, পেতলের হাঁড়িতে পোতা ছিল, পিতলের কলঙ্ক লেগেছে টাকার গায়ে। আচ্ছা, এক কাজ করুন, আপনি এ টাকা আলাদা করে রেখে দিন। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগির এসে এ টাকা চাইবে। শীতল পোদ্দার আমার সামনে হাত জোড় করে বললেন, দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী নই বাবু। মহিন আমার পুরনো খাতক আর খদ্দের। ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বাবু, বলুন? মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখলাম ও ভয়ে কেমন যেন বিবর্ণ হয়ে উঠেছে। কি ব্যাপার মহিন, তোমার এত ভয় কিসের? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করোনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন বাবু! দেখলাম ওর সর্বশরীর যেন থরথর করে কাঁপছে। কিন্তু কেন? ওর এত ভয় হলো কিসের জন্য? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম একবার একটা মূল্যবান উপদেশ দিয়েছিলেন। বলেছিলেন, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সে বাড়ির প্রত্যেককে ভাববে খুনি ও চোর, প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবেই খুনের কিনারা করতে পারবে, না হলে পদে পদে ঠকতে হবে। ননি ঘোষ তো এর মধ্যে আছেই। এই সন্দেহ আমার এখন বদ্ধমূল হলো, বিশেষ করে টাকাটা দেখার পরে।
কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন স্যাকরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে বসে ভাবছিলাম। মহিন কামরার এক পাশে বসে আছে। সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানালা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সে। মহিনের নির্দেশে ননী ঘোষ খুন করেনি তো? হয়তো দুজনে মিলে এ কাজ করেছে। কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ আসলে নির্দোষ? কিন্তু একটা কথা সত্যি, ননী ঘোষের হাতেই খাতাপত্র ছিল। কত টাকা আসছে যাচ্ছে ননী তা জানত। মহিন স্যাকরা সে খবর রাখবে কি করে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক। যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন ভদ্রলোক, সবাই জানে। মহিনকে বললাম, আচ্ছা তোমার দোকানে অনেকে বেড়াতে যায় তাই না? হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাই যেতেন? তা যেতেন বই কি বাবু। গিয়ে গল্প টল্প করতেন? তা করতেন বই কি বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? হ্যাঁ, সেটা তো তার স্বভাব ছিল বাবু, সে কথাও বলতেন মাঝে মাঝে। ননী ঘোষের সঙ্গে তোমার খুব গলায় গলায় ভাব ছিল না? হ্যাঁ, ওই আর কি, মানে আমার দোকানে আসতো গয়না গড়াতে খদ্দের, এ থেকে যা আলাপ হয় আর কি। তাছাড়া সে আমার গাঁয়ের লোক, খুব গলায় গলায় ভাব আর এমন কি থাকবে, এই যেমন থাকে আর কি। তুমি আর ননী ঘোষ দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগাভাগি করে নিয়েছো, ঠিক কিনা? এই প্রশ্ন করেই আমি ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলাম। দেখি ভয়ের একটা রেখা ফুটে উঠেছে ওর মুখে। ও আমার মুখের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলল, কি যে বলেন বাবু, আমি ব্যাম্য হত্যার পাতক হব টাকার জন্যে? দোহাই ধর্ম, হ্যাঁ আপনাকে সত্যি কথা বলছি বাবু। কিছুই বুঝতে পারা গেল না। কেউ কেউ থাকে একেবারে নিপুণ ধরনের অভিনেতা, তাদের কথাবার্তায় হাবভাবে বিশ্বাস করলেই ঠকতে হয়। এ আমি অনেকবার দেখেছি। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করতে গেলাম। শ্রীগোপাল বলল, থানা থেকে দারোগা বাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গয়নার কথা কিছু বলেছ নাকি তাদের? না না, আমি কেন সে কথা বলতে যাব? আমাকে তো কোনো কথা বলে দেননি। বেশ করেছ। ওনারা আপনার কাছে ওই যে সেই ওই কাঠের তক্তি মতো জিনিসটা, ওটা দেখতে চাইছিলেন। কেন? সে কথা তো কিছু বলেননি, তবে দেখতে চাইছিলেন। দেখো, তারা যদি ও দেখে কিছু করতে পারেন আমি তাদের দিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা পারবেন বলে আমার মনে হয় না। বিকেলের দিকে আমি নির্জনে বসে অনেকক্ষণ ভাবলাম। আমার দৃঢ় বিশ্বাস মিশমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনির একটা যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে রীতিমতো সেটা একটা সমস্যা হয়ে উঠেছে। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকাটার কথা যদি আমি পুলিশকে বলি তবে তারা এক্ষুনি ননীকে গ্রেপ্তার করবে, কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে সে টাকা যে ননী ঘোষ মহিনকে দিয়েছিল তার প্রমাণ কি। মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণই নেই। শীতল পোদ্দারেরও ভুল হতে পারে, হয়তো এমনও হতে পারে মহিন স্যাকরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মোহিনী গাঙ্গুলি মশাইকে খুন করেছে, পোঁতা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননীর ওপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে আরেকবার দেখা করা দরকার। যেমন ভাবা তেমনি কাজ। সোজা চলে গেলাম ননী ঘোষের কাছে। ওকে দেখেই আমার মনে কেমন যেন একটা সন্দেহ হলো। লোকটার মধ্যে কোথাও যেন কিছু গলদ আছে, খুব একটা সাচ্চা লোক নয় ও। আমাকে দেখে প্রতিবারই কেমন যেন হয়ে যায়। তাছাড়া লোকটা ধূর্তও বটে,
ওর চোখ মুখের ভাবেও সেটা বেশ বোঝা যায়। ওকে জিজ্ঞেস করলাম, তুমি সম্প্রতি মহিনের দোকানে তাবিজ গড়িয়েছ? ননি বিবর্ণ মুখে আমার দিকে চেয়ে রইল, তারপর বলল, হ্যাঁ তা হ্যাঁ বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, আমরা 3 পুরুষে ঘি মাখনের ব্যবসা করি। টাকা হাতে ছিল, তা ভাবলাম নগদ টাকা পাড়া গায়ে রাখা। টাকা নগদে দিয়েছিলে না নোটে? নগদ। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির টাকা? হ্যাঁ বাবু। ননিকে ছেড়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননি অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বের করা খুব একটা সহজ হবে না। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে এসে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। আমাকে দেখে শ্রীগোপাল বলল, এই যে সুশীলবাবু, আসুন, চা খাবেন? না, এখন আর চা খাবো না, একটু ব্যস্ত আছি। আসুন, আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায়, আর ইনি জানকীনাথ বড়ুয়া, আমাদের পাড়ার জামাই, আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু আধটু ওই গোয়েন্দাগিরি, ওনাকে সব বলছিলাম আর কি। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক, সে আমার প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ কেমন যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। এরই মধ্যে সে আমার উপর আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আরেকজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলে দিল। আমি জানকীবাবুকে জিজ্ঞেস করলাম, তা কি বুঝছেন? কি সম্বন্ধে? খুন সম্বন্ধে। কিছুই না, তবে আমার মনে হয় কি এইখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়েরই লোক? হ্যাঁ, এই গাঁয়ের জানাশোনার লোক ভিন্ন এই কাজ হয়নি। ননী ঘোষের সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিত মুখে জানকীবাবুর মুখের দিকে তাকালাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো আমার ওপর। তাহলে ওর আদৌ আস্থা নেই। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতা বোধেরই অবশ্য জয় হলো। ননী ঘোষের কথা আপনাকে কে বললে? কেন, শ্রীগোপালের মুখে সব শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? খুব করি। তার সঙ্গে এখনই দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসেব লেখা হতো। দেখুন, ভালোই তো। হঠাৎ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানকীবাবু বললেন, আচ্ছা, আপনি এই ঘটনাস্থলটা ভালো করে খুঁজেছিলেন? তা খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? জানকীবাবুর এই প্রশ্নে আমি দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দাই হন, তবে তার পক্ষে অন্য একজন সমব্যবসায়ী লোককে এই কথা জিজ্ঞেস করা শোভনতা ও সৌজন্যবোধের বিরুদ্ধে। বিশেষত যখন আগে থেকেই এ ব্যাপারে আমি অনুসন্ধানে নিযুক্ত আছি। আমি নিষ্প্রিয়ভাবে উত্তর দিলাম, না, এমন বিশেষ কিছুই পাইনি। ও, তাহলে কিছুই পাননি? না, কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলার কোনো ইচ্ছে নেই আমার। জানকীবাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ব্যতীত আমারই কি বোঝার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত এবং বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম, তুমি এনাকে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা বলেছি। দেখো, আমাকে তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু তা বলে আমার আবিষ্কৃত ঘটনার সূত্রগুলো তোমার অন্য কোনো ডিটেকটিভকে দেওয়ার অধিকার আছে কি? শ্রীগোপাল চুপ করে রইল। ওর নির্বুদ্ধিতা এবং অবিবেচকতায় আমি যার পর নাই বিরক্তি বোধ করলাম। সেদিন সন্ধ্যের কিছু আগে আমি মহিন স্যাঁকড়ার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখেই ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসার জন্য। আমি বললাম, একটা সত্যি কথা বলবে মহিন? কি বলুন। তোমার সঙ্গে ননী ঘোষের কোনো ঝগড়া বিবাদ কিছু হয়েছিল কিছুকাল আগে? মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থেকে বলল, ননী বলেছে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে। ঝগড়া তাহলে হয়েছিল, সত্যি করে বলো। কিছুক্ষণ মহিন চুপ করে রইল, তারপর বলল, আগে হয়েছিল বাবু,
কিন্তু আমার তাতে কোনো দোষ ছিল না। আমি সে কথা বলিনি, ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ বাবু, হয়েছিল। কি নিয়ে ঝগড়া হয়েছিল? আগে ওই সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্যেই বলেছিলে? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুনটা করেছে? আসলে তা নয়। ঠিক করে বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনত তাই ভেবেছিলে? মহিন শেখরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাবু আসলে তা মানে, তোমাকে গ্রেপ্তার করার জন্য থানায় খবর দেবো এখনই। দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আমরা গাঁয়ের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। বাচ্চা কাচ্চা নিয়ে মারা যাব যে। কি হয়েছে বলো। আগে আগে তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করব বলুন? তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, ওই শ্রীগোপালই আমায় বলল আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গয়নার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। বাপের মতোই সেও পেট পাতলা। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে, সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিক দিয়ে তাড়াতাড়ি হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিশমি জাতির কবচ আর দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটু দূরে সাদা মতো কিছু একটা দেখে থমকে দাঁড়ালাম। দেখি জিনিসটা নড়চড় করছে। অন্ধকারের জন্য ভয়ে যেন বুকের রক্ত হিম হয়ে গেল। এতক্ষণ আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মিশমিদের কবচ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. জানকী বড়ুয়ার চরিত্রে দীপক, শ্রীগোপাল এবং মামাবাবুর ভূমিকায় অভিক, বৃদ্ধার চরিত্রে সঙ্গীতা, প্রৌঢ়ার ভূমিকায় রীতি, পোদ্দারের চরিত্রে সঞ্জয়, ননীর ভূমিকায় প্রশান্ত, মঈন শেখরা, কুলি এবং আশুবাবুর চরিত্রে অপূর্ব, সুশীল পুলিশ অফিসার এবং গাঙ্গুলির ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।